জনগণকে ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। বাঁদরামির আড়ালে এবার শয়তানি শুরু করেছে প্রতিবেশী বাংলাদেশ। এই ঘটনা আপনারা অনেকেই জানেন পুরোটা। এবারে আবার নতুন কাণ্ড ঘটছে। একদিকে এই যুব নেতাদের দিয়ে বাঁদরামি করানো হচ্ছে, আর অন্যদিকে ইউনিসেফ প্রশাসন রীতিমতো আটঘাট বেঁধে জঙ্গিদের দিয়ে শয়তানির চেষ্টা করছে। পাকিস্তান জম্মু কাশ্মীরে হত্যা করতে না পারে এবার বাংলাদেশ দিয়ে একটা ফ্রন্ট খোলার চেষ্টা করছে সৌজন্যে ইউনিসেফ প্রশাসন এবং জামাত। আপনারা জানেন এই মোহাম্মদ ইউনুস মৌলবাদী একটা লোক, এবং তার সঙ্গে আছে জামাত। এরা কোনোদিনই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এরা বরাবর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এরা বরাবর পাকিস্তান প্রেমী। তাই এবার কি হলো, 16ই ডিসেম্বর বিজয় দিবসের রাতে আমরা দেখলাম একেবারে ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা শুরু হলো। ভারতের রাজধানী, অন্যদিকে বাংলাদেশে দিল্লি এবং ঢাকার একটা নতুন সম্পর্কের রূপরেখা তৈরি হবে এমন একটা মনে হচ্ছিল। এবং তারপরের দিনই যখন এই ভারত বাংলাদেশ মৈত্রীটা দেখতে আমরা শুরু করলাম, ঠিক তারপরের দিনই সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে প্রতিবাদ জানিয়ে রাখলো দিল্লি। অবিশ্বাস্য ব্যাপার নয়? এই যে ভারতবর্ষের যে হাই কমিশন যেটা বাংলাদেশে রয়েছে, সেখানে একেবারে ঝামেলা শুরু হয়ে গেল তারপর দিন, বিজয় দিবসের পরের দিন। অর্থাৎ যে বিজয় দিবসকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ মৈত্রীর একটা সূত্রপাত হচ্ছিল, সেটাকে ভেস্তে দিতে একেবারে গোমূর্খ কিছু যুব নেতাকে পাঠিয়ে দেওয়া। এই যে হাসনাত চলে গেল একেবারে ঝামেলা করতে ভারতীয় হাই কমিশন। তার আগের দিন রাতে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একেবারে অর্গানিক রিলেশনশিপ, 71-এর যুদ্ধে ভারতের যে 1668 জন সেনা বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজেরা শহীদ হয়েছিলেন, তাদের কথা স্মরণ করা হলো। কিন্তু তারপরের দিন দেখলাম এই যে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ 16ই ডিসেম্বর এত কিছু করলেন, তারপরের দিন তাকে তলব করলো সাউথ ব্লক এবং তাকে রীতিমতো জানিয়ে দেওয়া হলো যে এই রকম জিনিস ভারত সহ্য করবে না। ভাবুন একবার, 16ই ডিসেম্বর তারপরে 17ই ডিসেম্বর সমস্ত সম্পর্ক একেবারে শেষ। বাদনামিটা শুরু করলো ইউনিসপন্থী সংগঠনগুলো এবং জামাতের যে সংগঠন। জুলাই ঐক্য নামে একটা সংগঠন ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন বিক্ষোভ কর্মসূচি ডাক দিল। সেখানে ভাঙচুর হলো এবং সেখানে এমন আচরণ করা হলো, ভারতীয় হাই কমিশনার সম্পর্কে এমন কথা বলা হলো, তাতে এইরকম বাঁদরামি বাংলাদেশের সরকার আর কতদিন সহ্য করবে সেটা দেখা। আর এই যে হুমকি দিচ্ছে যে হাসনাত, একেবারে অশিক্ষিত একটা মাল, পরিষ্কার দেখে বোঝাই যাচ্ছে। মৌলবাদ আর জামাতপন্থী ছাড়া এই ছেলেটির কিছু করার নেই। লোকজনকে রীতিমতো উস্কানি দিচ্ছে। হাসনাত প্রথমে ভারতীয় হাই কমিশনার সম্পর্কে কি বললো, এবং তারপর ভারতের 7 সিস্টারকে নাকি টুকরো করবে। মানে এত বড় গবেট কি করে যে নেতা হয়ে যায়, সেটা বাংলাদেশকে দেখে শিখতে হবে। কি বলছে দেখুন আপনারা। আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। এই ভারতের যে সন্ত্রাসগুলো কদিন পরে আমাদের দেশে ছেড়ে দেয়, ছাড়ছে কি না? ছাড়ছে না? বাংলাদেশের সন্ত্রাসগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পর ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে না, তাদেরকে বারবার করে বলা হয়েছে, শুনে না। তো যেহেতু শুনে না, এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাসগুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব, যদি আপনারা সেটা বন্ধ না করেন, এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। যে বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এত চেষ্টা করছেন সম্পর্ক স্বাভাবিক করার জন্য, আর এই হাসনাত আব্দুল্লাহর মতন গবেট নেতা, মূর্খ নেতাগুলো আরো উস্কানি দিয়ে ভারতের বিরুদ্ধে বিষাদগার করছে। পরিষ্কার ভারতের তরফ থেকে একেবারে জানিয়ে দেওয়া হলো যে
এই রকমের চরমপন্থী গোষ্ঠীগুলোকে আপনারা আয়ত্তে আনুন, না হলে কিন্তু ভারত ব্যবস্থা নেবে। এবং তারপর ভারত কি করলো? ভারত রাজশাহী এবং খুলনার যে ভিসা কেন্দ্র পূর্ণ দিবসের জন্য বন্ধ করে দিল। ভারত বুঝে গেছে যে বাঁদরামির আড়ালে যে শয়তানিগুলো চলছে তাতে এবার ভারতকে কিছু কড়া অবস্থান নিতেই হবে। খুলনা রাজশাহীর ভিসা কেন্দ্র পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। যারা স্লট বুক করেছিলেন তাদেরকে নতুন তারিখ এবং সময় নির্ধারণ করা হবে। কি দরকার এদিকে ভিসা দেওয়ার? যে বাংলাদেশ প্রতিদিন বলছে ভারত বয়কট, ভারত বয়কট, এদেরকে ভিসা দেওয়ার কি দরকার? কি দরকার? এদিকে স্বাস্থ্যের জন্য এদিকে ভারতে টেনে আনা কি দরকার? এদিকে খাবার পাঠানো কি দরকার? চাল পাঠানো কি দরকার? কোনো দরকার নেই। এবার ড্রাস্টিক স্টেপ নিতে হবে এই বাংলাদেশের বিরুদ্ধে। কবে ভারত সেই স্টেপ নেবে তার জন্যই অপেক্ষা। রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এরকমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ভারতের বিরুদ্ধে বিষাদগার আর সহ্য করা হবে না। বাংলাদেশের জাতীয় সংসদের ভোট আছে আগামী 12 ফেব্রুয়ারি, এবং বাংলাদেশ এটা বলার চেষ্টা করছে যে ভারত তাকে সেই ভোটে বানচাল করার চেষ্টা করছে। যদি ভারত বাংলাদেশের এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে এবং ঢাকার বিদেশ মন্ত্রণালয়কে যে ডেকে সতর্ক করা হয়েছে, পরিষ্কার বলা হয়েছে হাসিনাকে আপাতত প্রত্যার্পণ করা যাবে না, যা পারো করে নাও। এবং আপাতত এই ভারতের প্রতিবাদের পর বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে না, এগুলো সব ভুল হয়েছে, আমাদের এদিকে দৃষ্টি আছে, এগুলো সরকারিভাবে কোনো ব্যাপার নয়। অন্যদিকে এতক্ষণ তো বাঁদরামি দেখলেন, এবার শয়তানিরা শুনুন ভালো করে, যে জন্য এই প্রতিবেদনটা করা। ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে বাংলাদেশ। পাকিস্তানের সেনা কমান্ডারদের এনে একেবারে জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে, তা আবার বাংলাদেশের মাটিতে। কি ভাবছে এরা? ভারতের কাছে কোনো খবর নেই? ভারতের কাছে এমন একজন অ্যাসেট আছেন যাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডাকে চেনেন, যাকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ডাকে চেনেন, যাকে এই ভারতবর্ষে শুধু নয় এই পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতৃত্ব এক ডাকে চেনেন, যাকে বলা হয় ভারতের ফ্যান্টম। অজিত দোভালের কথা বলছি, আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। কি ভাবছেন অজিত দোভালের দৃষ্টি বাংলাদেশের এই বর্ডারে নেই? যে বাংলাদেশে ইউনিসের সরকার পাকিস্তানি এই সেনা প্রধান আসিম মুনিরের সহযোগিতায় কি করে চলেছে এখানে? পুরো খবর ভারতের কাছে আছে যে পাকিস্তানের অস্ত্র আসছে, জঙ্গি আসছে। ভারতের সীমান্ত লাগোয়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এই যে বান্দারবন, ব্রাহ্মণবেড়িয়া, বাংলাদেশের সিলেট রয়েছে, 4-5 জায়গায় জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়েছে। পাকিস্তানের জঙ্গিরা, পাক কমান্ডাররা এসে ট্রেনিং দিচ্ছে। এবং এখানে কারা ট্রেনিং দিচ্ছে? এই বাংলাদেশের জামাত, আনসার আল ইসলাম, হুজবুত উত তাহির, আনসারুল্লাহ বাংলা টিম, এই সমস্ত এই জঙ্গিরা এখানে ট্রেনিং দিচ্ছে, যাতে পাকিস্তান কাশ্মীরের মতন আরো একটা ফ্রন্ট বাংলাদেশের দিকে খুলতে পারে। বাংলাদেশের কি ক্ষতি হয়ে যাবে সেটা বাংলাদেশের আম নাগরিক এখনো বুঝতে পারছে না। আর মোহাম্মদ ইউনূস এবং তার জামাতপন্থী নেতারা এটাই চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপই থাকুক, ঠিক পাকিস্তানের মতো। এরা পাকিস্তানই থাকতে চায়, স্বাধীনতাটাকে এরা স্বাধীনতা বলে মনে করে না। বরাবর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লড়ে গেছে এই দলগুলো, এই যে আনসারুল্লাহ বাংলা টিম, এই যে হিজবুত উত তাহরি, এই যে জামাত, আনসারুল ইসলাম, এরা প্রত্যেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে গেছে। এখন বাংলাদেশের সাধারণ মানুষ যে কত বড় বিপদের মধ্যে পড়তে চলেছে এরা বুঝতেই পারছেন। ভারতের কাছে বাংলাদেশ কি? একটা সামান্য ছুঁচো ছাড়া তো কিছু নয়। তারা নিজেদের আব্বু পাকিস্তানের অবস্থা দেখলো এই অপারেশন সিঁদুরের সময়। আর বাংলাদেশ এইটুকু একটা দেশ, একেবারে ভারতের সেনাবাহিনীর কাছে যে বললাম ইঁদুর আর ছুঁচো ছাড়া কিছুই নয়। তারা এরকম ভাবে বাঁদরামি করছে, একদিকে শয়তানি করছে। ভারতের সীমান্ত অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগা অঞ্চলে 125 জনের একটা জঙ্গিদের ট্রেনিং চলছে। তার মধ্যে 50 জন আবার রোহিঙ্গা, পাকিস্তান কমান্ডার এবং জঙ্গিরা এসে এখানে ট্রেনিং দিচ্ছে। ভারত বিরোধিতার নয়া ঘটি এখন বাংলাদেশ। কাশ্মীরের ফ্রন্ট ঠিক কাজ করতে পারছে না, এখন বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে একটা ফ্রন্ট গড়ে তোলা হচ্ছে। যে জন্য অজিত দোভালকে আপনারা দেখেছেন গত 2 বছরের মধ্যে 4 বার এই পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্টদের সাথে কথা বলে যেত। ফলে পশ্চিমবঙ্গের অবস্থাটা এখন কি অবস্থায় আছে এটা যদি আপনারা এখনো বুঝতে না পারেন আর কবে বুঝবেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে চোর, দুর্নীতিবাদ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া যে তৃণমূলের সরকারটা চলছে, এটা যতদিন না বিদায় হবে ততদিন এই ভারতবর্ষের বড় বিপদে এসে বসতে হবে। পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত বড় খতরা, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে এখন পাকিস্তানদের কমান্ডার জঙ্গি এসে বাংলাদেশি জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে। 125 জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে, অস্ত্রশস্ত্র, বোমা তৈরি, রিমোট কন্ট্রোলে কিভাবে বোমা তৈরি করা যাবে। এই রেজিমেন্টের নাম দেওয়া আছে আবার মহাজিৎ রেজিমেন্ট। এখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কবে বুঝতে পারবে কি বিপদের মধ্যে তারা দাঁড়িয়ে আছে? ততদিন মনে হয় বিপদ একেবারে বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গের বুকে ঢুকে পড়বে। ভারত যেটা বুঝতে পারছে যে তেহরানে যেভাবে মার্কিন দূতাবাস দখল করা হয়েছিল, তেভাবে ঢাকায় ভারতীয় হাই কমিশন যে কোনো দিন দখল করতে পারে এই জুলাই ঐক্যের নাম। ভারতীয় হাই কমিশনার যারা আছেন ওখানে যারা কাজ করেন তাদের বড় বিপদ হতে পারে। 1979 সালে ইরানের কট্টরপন্থীরা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে দখল করে নিয়েছে। গতকালের যে ঝলক দেখা গেছে বাংলাদেশের মাটিতে, তাতে ভারতীয় হাই কমিশন এবার বিপদের আশঙ্কা করছে। যে কোনো দিন এই জুলাই ঐক্যের নামে জামাত, আনসারুল্লাহ বাংলা, এরা মোহাম্মদ ইউনূসের দল, মৌলবাদী দল, যে কোনো মুহূর্তে ভারতীয় হাই কমিশনে ঢুকে সেটা দখল করে নিতে পারে এবং বিপদের মধ্যে পড়বে ভারতীয় হাই কমিশনার এবং সেখানে যারা চাকরি করেন তারা। ফলে ভারত আপাতত বাংলাদেশকে সতর্ক করে দিচ্ছে এবং
এক পাশে বাঁদরামি, অন্যদিকে জঙ্গিদের আশ্রয় দিয়ে জঙ্গি তৎপরতা বাড়িয়ে শয়তানি ঘটানো হচ্ছে, জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনা জানানো হয়েছে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদেশ মন্ত্রকে তলব করে নয়াদিল্লির তরফ থেকে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ওই দেশকে এই জঙ্গিবাদের মোকাবিলায় আরো বেশি দায়িত্বশীল এবং ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সমস্যাটা হচ্ছে যে এই বাংলাদেশটা এখন মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে পুরোপুরি মৌলবাদী জামাতের হাতে চলে গেছে, যেখানে জঙ্গিরা রাজত্ব করছে। আপনারা দেখেছেন মোহাম্মদ ইউনূস রাজত্ব নেবার পরেই জঙ্গিদের বাংলাদেশের জেল থেকে বের করে দেওয়া হয়েছে, যাতে তারা এই পাকিস্তানি কমান্ডার, পাকিস্তানি জঙ্গিদের হাতে পড়ে ট্রেনিং পায় এবং এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তটাকে ব্যবহার করে ভারতে ঢোকে এবং নাশকতামূলক কার্য করে। সমস্ত খবর ভারতের কাছে আছে। অজিত দোভাল খবর রাখেন না এমন কোনো দেশ, এমন কোনো জায়গা এই পৃথিবীতে নেই। ফলে বাংলাদেশের যে সমস্ত ছুচোরা ভাবছে আমরা বিশাল কিছু তীর মারতে চলেছি, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু দুঃখের বিষয় এটাই, ভারত আজ অব্দি এই বাংলাদেশকে নিজেদের ভাই মনে করে তাদের সহায়তা করে এসেছে। এই যে ভিসার জন্য দুটো হাই কমিশন বন্ধ রাখলো, ভারত কিন্তু একটা বার্তা দিচ্ছে যে এবার কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে বাংলাদেশের উপর। বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এই জামাত আর মৌলবাদীদের উত্থানে। কি বলবেন আপনারা? কি করা উচিত ভারতের? সমস্ত রকম বাণিজ্য, সমস্ত রকমের প্রবেশ এই দেশে সবকিছু ভারতের এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের সঙ্গে সমস্ত বাণিজ্য এই মুহূর্তে এক শর্তে বন্ধ করে দেওয়া উচিত যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যকলাপে মদত দেবে না। কিন্তু ইউনূসের প্রশাসন যতদিন থাকবে সেটা ঘটবে না। ফলে ভারত বাংলাদেশের সম্পর্ক যতই আমরা এই 16ই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে একটা মাখো সম্পর্ক দেখানোর চেষ্টা করি না কেন, ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে চলে গেছে। যে কোনো দিন ভারত বাংলাদেশকে নিয়ে ড্রাস্টিক ব্যবস্থা নেবে, যেমন তারা পাকিস্তানকে নিয়ে নিয়েছে। কি বলবেন আপনারা? জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, রিসেন্টলি বাংলাদেশে হঠাৎ করেই আননোন গানম্যান নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। আর এই আতঙ্ক এখন এতটাই বেড়ে গেছে যে ইউনূস পর্যন্ত এখন ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে। কিন্তু কেন? ঘটনাটা ঠিক কি? আসলে ঘটনা হলো, আজ থেকে 3-4 দিন আগে বাংলাদেশে একটা ছোটোখাটো ঘটনা ঘটে। একজন ছোটোখাটো নেতা যিনি সবে রাজনীতিতে প্রবেশ করছিলেন, যার নাম উসমান হাদি, প্রকাশ্য রাস্তায় বাইকে করে এসে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় একদল আননোন গানম্যান বা অচেনা বন্দুকধারী। আর এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। কারণ যেদিন উসমান হাদিকে গুলি করা হয়েছিল ঠিক সেদিনই সে সোশ্যাল মিডিয়ায় ভারতের খণ্ডিত মানচিত্র, মানে গেটার বাংলাদেশ, গেটার পাকিস্তানের মতো উস্কানিমূলক ছবি পোস্ট করেছিল। ফলে ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় সেই একই চেনা নাটকটা শুরু হয়ে যায়। অ্যান্টি হাসিনা শিবির এবং ইউনূস সমর্থকরা দাবি করতে থাকে যে এই হত্যাকাণ্ড নাকি ভারতের কাজ, ভারতের খণ্ডিত মানচিত্র শেয়ার করার শাস্তি দিতেই নাকি তাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় এজেন্ট। সেপারেটিস্ট আছে, যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে। তবে নাটক শুধু এখানেই শেষ হয় না। ছোটখাটো নেতাদের অভিযোগ না হয় বাদই দিলাম, স্বয়ং ইউনূস পর্যন্ত এই গল্পটাকে এত বড় করেছেন যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে পরোক্ষভাবে ভারতকেই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। তাই এখন প্রশ্ন হলো, এই বন্দুকধারী কি সত্যিই অচেনা, নাকি তাকে সচেতনভাবেই অচেনা বানিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যর্থতা আর নির্বাচনকালীন হিংসার দায় ভারতের ঘাড়ে চাপানোর সুচতুর চেষ্টা করা হচ্ছে? একটা তুচ্ছ রাজনৈতিক হত্যাকাণ্ড যেটা বাংলাদেশে প্রতিটা নির্বাচনের আগেই অগন্তি পরিমাণে হয়, তার সূত্র ধরে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ, এনআইএ এর নাম টেনে আনা, কূটনৈতিক চাপ তৈরির চেষ্টার মতো বাড়াবাড়ি করাটা ইউনূসের কতটা উচিত হচ্ছে? আসলে সত্যিই কি ভারতের এমন কোনো প্রয়োজন আছে? মানে ভারতের এত দুর্দশা হলো যে মশা মারতে কামান দাগতে হচ্ছে? আসন্ন নির্বাচনের আগে এটা একটা সাজানো রাজনৈতিক স্ক্রিপ্ট নয় তো? ভয়, বিভ্রান্তি আর ভারতের উপরে দোষ চাপিয়ে ভারত বিরোধী ভোটকে এককাট্টা করার কোনো রাজনৈতিক খেলা নয় তো? আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা তথ্য, যুক্তি আর রেফারেন্স দিয়ে বিশ্লেষণ করব যে আসলে কে এই আননোন গানম্যান বা অচেনা বন্দুকধারী, কারা বানাচ্ছে এই রকমের গল্প, আর কেন হঠাৎ করেই ভারতের নাম জড়িয়ে দেওয়ার এই মরিয়া চেষ্টাই বা হচ্ছে ঠিক কার স্বার্থে? এই সব প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটাতে আমি এমন সব তথ্যকে সামনে আনবো যাতে বাংলাদেশের অনেকের মুখোশ খুলে যাবে। তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর বিশ্লেষণ। দেখুন, প্রথমেই জানি চলুন যে এই উসমান হাদি আসলে কে। এই উসমান হাদি খুব বড় কোনো নেতা নয়, একেবারে ছোটখাটো একজন নেতা। তবে নিরবিচ্ছিন্নভাবে ভারত বিরোধী বক্তৃতা দিয়ে উসমান হাদি বাংলাদেশে কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছিল বটে। যদিও বাংলাদেশে এটা নতুন কিছু নয়, ইউনূস আসার পর সেখানে এই ধরনের মানসিকতাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে। উসমান হাদি ছিল অ্যান্টি শেখ হাসিনা ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকার একটি আসন থেকে এবারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে
হিসাবে তার নির্বাচনে দাঁড়ানোরও কথা ছিল, কিন্তু নির্বাচনী প্রচারের সময় তার মাথায় গুলি করা হয়। কয়েকজন মোটরসাইকেল আরোহী বন্দুকধারী এই হামলা চালায়, যাদেরকে আননোন গানম্যান বলা হচ্ছে আর কি। আসলে নির্বাচনের সময় বাংলাদেশে এই রকম হিংসার ঘটনা নতুন কিছু নয়। বাংলাদেশ এমনিতেই একটা অশান্ত দেশ, যেখানে খুন খারাপি প্রায় লেগেই থাকে। ক্ষমতার পরিবর্তনও এদেশে হিংসার মাধ্যমেই হয়। তাছাড়া এই যে এখনকার এই অবৈধ ইউনূস সরকার, এরা নিজেরাও কিন্তু হিংসার পথ ধরেই ক্ষমতায় এসেছে। ফলে নির্বাচন হলে এখানে সহিংসতা থাকবে না, এটা আশা করাই কিন্তু কঠিন ব্যাপার। তারপরেও এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। কারণ যেদিন উসমান হাদিকে গুলি করা হয়, ঠিক সেদিনই সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল ভারতের খণ্ডিত মানচিত্র, গ্রেটার বাংলাদেশ, গ্রেটার পাকিস্তানের মতো উস্কানিমূলক ছবি। ফলে সোশ্যাল মিডিয়ায় অ্যান্টি হাসিনা শিবির এবং ইউনূস সমর্থকরা দাবি করতে থাকে যে এই হত্যাকাণ্ড নাকি ভারতেরই কাজ। ভারতের খণ্ডিত মানচিত্র শেয়ার করার শাস্তি দিতেই তাকে গুলি করেছে কোনো ভারতীয় সিক্রেট এজেন্ট। তবে এখানে লক্ষ্য করার বিষয় যে উসমান হাদি এখনো কোমায় রয়েছে, মাথায় গুলি লেগেছে তবুও কোমায়। বাংলাদেশি অস্ত্রের অবস্থা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, মাথায় গুলি লাগার পরেও সে এখনো কোমায় রয়েছে। এই রকমের অস্ত্র নিয়ে এরা আবার নাকি ভারত জয় করবে, গাজোয়া হিন্দ করবে। যাক, সে কথা শোনা যাচ্ছে তাকে নাকি এখন এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। যাই হোক, শুরুতে ওই আততায়ীরা অজ্ঞাত বন্দুকধারী থাকলেও এখন তারা আর অজ্ঞাত নয়, তাদের পরিচয় সামনে এসেছে। তারা বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি মিডিয়া দাবি অনুযায়ী শুটারের নাম ফয়সাল করিম মাসুদ। ঢাকার মেট্রোপলিটন পুলিশ বলছে যে সে ছিল ছাত্রলীগের নেতা, আর সে ছিল ছাত্রলীগের নেতা। আর যে মোটরসাইকেল চালাচ্ছিল তার নাম আলমগীর শেখ। কিন্তু হাস্যকর বিষয়টা হলো, ইউনূস প্রশাসন ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মাকে সমন করেছেন। সমন করে বলা হয়েছে ভারত থেকে আওয়ামী লীগের পলাতক নেতারা নাকি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আরও বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নাকি এই রকমের ঘটনা ঘটছে। ঢাকা থেকে আরও দাবি তোলা হয়েছে যে শেখ হাসিনাকে অবিলম্বে প্রত্যার্পণ করতে হবে, কারণ ভারত থেকে দেওয়া তার বক্তব্যেই নাকি বাংলাদেশে সন্ত্রাস ছড়াচ্ছে। ইউনূস আরও বলেছে যে ভারত যেন হাদির ওপরে হামলাকারীদের গ্রেপ্তার করে এবং তাদের বাংলাদেশের হাতে তুলে দেয়। মানে প্রক্ষান্তরে তিনি বলতে চেয়েছেন যে আততায়ীরা ভারতেই নাকি আশ্রয় নিয়েছে। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট করে বলেছে যে এমন কোনো যাচাইযোগ্য তথ্য প্রমাণ তাদের হাতে নেই যাতে প্রমাণ হয় যে হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছে। যাই হোক, এই সব অভিযোগের উত্তরে ভারত অবশ্যই খুব কড়া ভাষায় উত্তর দিয়েছে। ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে যে প্রথমে নিজের ঘরের দিকে তাকান, এটা আপনার দেশের আইন শৃঙ্খলার সমস্যা। আপনি নির্বাচন চলাকালীন সময়ে দেশের আইন শৃঙ্খলা সামলাতে পারছেন না, আর অভিযোগ তুলছেন ভারতের দিকে। তাছাড়া এই হাদি তো একেবারে ছোটখাটো একটা পুচকে নেতা, এর জন্য ভারতের মতো মহাশক্তি শক্তি খরচ করতেই বা যাবে কেন? ভারতের এমন কি স্বার্থ থাকতে পারে যে এত বড় লজিস্টিক ব্যবস্থা করে একটা পুচকে নেতাকে মারতে যাবে, অচেনা বন্দুকধারীকে পাঠানো হবে? সে এমন করেছেইটা বাকি ভারতের খণ্ডিত মানচিত্র শেয়ার করেছে। এই কাজটা তো ইউনূস নিজেই করে থাকে বারবার। আপনারা দেখেছেন ইউনূস কিভাবে গ্রেটার বাংলাদেশের মানচিত্র বিলিয়ে বেড়ায়, সেই রকম ছবি নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। তাই খণ্ডিত মানচিত্র পোস্ট করার অপরাধে যদি কাউকে খতম করতেই হয়, অচেনা বন্দুকধারী কোনো বন্দুকবাজকে পাঠাতেই হয়, তাহলে এই ছোটখাটো নেতার জন্য ভারত এমন কাজ করতে যাবে কোন দুঃখে? সব মিলিয়ে ভারত ইউনূসকে কড়া ভাষায় জবাব দিয়েছে, বলেছে আগে নিজের দেশের আইন শৃঙ্খলাকে ঠিক করুন, নিজের আভ্যন্তরীণ ব্যর্থতাকে ঢাকতে ভারতের ঘাড়ে দোষ চাপাতে আসবেন না। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এখন প্রশ্ন হলো যে এই পুরো গল্পটা আসলে কোথা থেকে ছড়ানো হচ্ছে। দেখুন, কাতার ভিত্তিক আল জাজিরার এক সাংবাদিকের মাধ্যমে এই কাহিনীটা কিন্তু চালানো হচ্ছে। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন সাংবাদিক জুলকারনাইন শাই। জুলকারনাইন শাই একজন বাংলাদেশি সাংবাদিক, যিনি যুক্তরাজ্যে থাকেন আর আল জাজিরার জন্য লেখালেখি করেন। মনে হচ্ছে তিনি হয়তো স্বপ্নে এই রকমের কোনো গল্প দেখেছেন, কারণ তিনি এমন একটা কাহিনী বানিয়ে ফেলেছেন যেখানে বলা হচ্ছে শুটার ফয়সাল করিম নাকি আবার ভারতে পালিয়ে এসেছে, যার অবশ্যই কোনো ভিত্তি নেই। তবে এখানে আরও অবাক করা বিষয় হলো 9ই ডিসেম্বর উসমান হাদির পাশে বসে থাকতে দেখা গিয়েছিল এই ফয়সাল করিমকে। তাই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সে যদি আওয়ামী লীগ ঘনিষ্ঠই হতো তাহলে সে হাদির পাশে বসে কি করছিল? তার মানে তাদের নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল নিশ্চয়ই, যার জেরেই পরের দিন সে হাদির ওপরে গুলি চালায়। অথচ যে গল্পটা চালানো হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই তথাকথিত ঘনিষ্ঠ সহযোগী আসলে আসাদুজ্জামান খান কামালের ডান হাত।
যিনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে ভারতে পলাতক। বলা হচ্ছে সেই ব্যক্তির ঘনিষ্ঠ পরিচয়ই নাকি গুলি চালিয়েছে। কিন্তু যদি সত্যিই সে এতটাই ঘনিষ্ঠ হতো তাহলে সে উসমান হাদির পাশে বসে কি করছিল, আর কেনই বা তাকে এতদিন তারা মুখ বুজে সহ্য করছিল? গল্পের মধ্যে এতখানি ফাঁকফোকর, এতটা অসঙ্গতি যে এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এটা বাংলাদেশের একেবারেই আভ্যন্তরীণ একটা সমস্যা। আর একটু সোজা কথায় বললে নিজের দলের মধ্যে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব, অথচ তারা সস্তা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ভারতের ওপরে সব দায়ী চাপাচ্ছে, ভারতকে দোষারোপ করছে। যাই হোক, গল্প কথা কিন্তু এখানেই শেষ নয়। বলা হচ্ছে এই শুটাররা নাকি হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ময়মনসিংহ হয়ে 12ই ডিসেম্বর গুয়াহাটিতে এসে পৌঁছে গেছে। দুজন শুটারই নাকি সেখানে পৌঁছে বহু সেলফি পর্যন্ত তুলেছে। তাদের ফোন ইন্টারসেপ্ট করে নাকি এই সব তথ্য প্রমাণ পাওয়া গেছে। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সব দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে এগুলো নিছকই বানানো গল্প। তাই প্রশ্ন ওঠে যে তাহলে বাংলাদেশ জুড়ে আগুনের মতো এই ষড়যন্ত্রের কাহিনাটা কিভাবে ছড়াচ্ছে? দেখুন, আল জাজিরার কথা তো আমি আগেই বলেছি। আল জাজিরা, OCCRP এরা হলো সেই সব নেটওয়ার্ক যে নেটওয়ার্ক ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসতে সাহায্য করেছিল। তাই এই সাংবাদিকরা সেটাই বলবে যাতে ইউনূসের রাজনৈতিক সুবিধা হয়, অর্থাৎ ভোটের আগে ভারত বিরোধী জিগির তুলে রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য এটা করা হচ্ছে। এটা বুঝতে আর কারোর বাকি নেই। তবে সাংবাদিকরা যা বলছে ইউনূস কিন্তু ঠিক তাই বলছে। যদিও ইউনূস ঠিক কি বলল তাতে ভারতের খুব একটা কিছু এসে যায় না। ভারত যা বলার একেবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ধরনের সব অভিযোগ ও ইঙ্গিত ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। ভারত কখনোই তার ভূখণ্ড থেকে এমন কোনো কার্যকলাপ হতে দেয়নি যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়, কারণ বাংলাদেশের মানুষ আমাদের বন্ধু প্রতিম জনগণ। এরপরে ভারত আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যেন একটা মুক্ত, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনকে অনুষ্ঠিত করে। এই লক্ষ্যে পূরণের জন্য ভারতের বিদেশ মন্ত্রক মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সর্বাগ্রে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য অগ্রাধিকার দিতে হবে, কারণ দেশে স্থিতিশীলতা না এলে শান্তিপূর্ণ নির্বাচন কখনোই সম্ভব নয়। আর সহিংসতা ছাড়া নির্বাচন করাটাই কিন্তু গণতন্ত্রের মূল শর্ত। ভারত আরও স্পষ্ট করে জানিয়েছে যে এই ধরনের সব অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের ভেতরে যে গুরুতর আভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর দিক থেকে দৃষ্টি ঘোরাতেই ইউনূস পরিকল্পিতভাবে ভারতের ওপরে সব দোষ চাপানোর চেষ্টা করছে। ভারতের বক্তব্য অনুযায়ী এটি মূলত নির্বাচন সংক্রান্ত সহিংসতা, আর সেই সহিংসতার মধ্যে দিয়েই চরমপন্থী শক্তিগুলো ধীরে ধীরে বাংলাদেশে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। ভারত জানিয়েছে তারা একটা দায়িত্বশীল প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে এমন ভিত্তিহীন অভিযোগ যা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষতি করে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বার্তাটি ইউনূসের জন্য একেবারে স্পষ্ট, একেবারে কঠোর বার্তা। ভারতের তরফ থেকে আরও বলা হয়েছে প্রতিটি ঘটনার পেছনে অজানা বন্দুকধারী থাকার গল্পটা বিশ্বাসযোগ্য নয়। এখন পরিস্থিতি এমন যে তথাকথিত অচেনা পরিচয়ও আর অচেনা নেই। সবাই জানে ওই ব্যক্তিটা কার, কোন রাজনৈতিক পরিসরের সঙ্গে যুক্ত রয়েছে। তিনি সীমান্ত পারও হননি, ঢাকা পুলিশের বক্তব্য কিন্তু সেটাই বলছে। অথচ ইউনূস জোর দিয়ে বলছেন যে ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে গেছে আর তাকে নাকি ফিরিয়ে দিতে হবে। প্রশ্ন হচ্ছে যখন সে অদ্যও সীমান্ত পেরোয়নি তখন তাকে ফেরত দেওয়ার কথাই বা ঠিক কিভাবে আসে? সব মিলিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে এখানে ইউনূস নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্যই এই দোষারোপের রাজনীতি করছে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে যে কেন তিনি দেশে মুক্ত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারছেন না। কারণ তিনি নিজেই সহিংসতার পথ ধরেই ক্ষমতায় এসেছেন, আর সেই সহিংস মানসিকতার প্রভাব আজ গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। রাস্তায় যে অস্থিরতা এবং সহিংসতা দেখা যাচ্ছে তার শেকড় কিন্তু সেখানেই। এই বাস্তবতা থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে ভারতের দিকে আঙুল তোলা হচ্ছে। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে
ঘটনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য। যারা দিল্লিকে কিবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দর্শক শুনলেন, আমি দেখছি গতকাল থেকে অনেক চলছে এবং এটাও দেখলাম আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট হচ্ছে, শেয়ার হচ্ছে। ইনার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশের ওই ছাত্র নেতা বা সমন্বয়ক একটা খুব কথা উঠেছিল না, তো মানে তাদের মধ্যে একজন, আর কয়েকজন তো উপদেষ্টাও হয়েছিলেন যে সরকার চলছে সেই সরকারের। তো ওনারা এখন একটা পার্টি তৈরি করেছেন, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি বলে। সেটা গঠন হয়েছে, সেটার বিস্তার হওয়ার জন্যেই অনেকে মানে বলেন ডক্টর ইউনূস অনেকটা সময়ও দিয়েছেন, দ্রুত ভোটটা করেননি, কারণ নতুন পার্টি তৈরি হবে, তার সংগঠন বিস্তার করতে হবে। উনি বা ওনাদের একটা স্বপ্ন আছে যে ভোট হলে ওনারাই ফের ক্ষমতায় ফিরবে, তো সেই জন্য এই দলটাকে একটু বিস্তার করতে সময় দেওয়া হয়েছে। বিএনপি বা অন্য পার্টি তারা চেয়েছিল 3 মাসের মধ্যে ভোটটা হয়ে যাক, কিন্তু ডক্টর ইউনূস করাতে চাননি। তারা অন্যরকম কথা বলতেন যে এখনই করা যাবে না, সেই পরিস্থিতি নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে মনে করেন যারা পলিটিক্যাল এক্সপার্ট যে ইউনূসের এই ভোট পিছিয়ে দেওয়ার পেছনে ছিল ইনাদের নতুন যে পার্টি সেটাকে প্রতিষ্ঠা করা, ভোটে যাতে করে ভালো করে লড়তে পারে আর কি পার্টিটা। তো এখন ভোট সামনে চলে এসছে, ফেব্রুয়ারি মাসে ভোটটা হবে, এখন প্রচার চলছে। আর দেখুন কেমন সব গাংরানি চলছে, গাগড়ানো কথা এমন বলছেন, হাতের সামনে সব মাইক টাইমগুলো পড়েই যাচ্ছিল, একজন আবার ধরে মানে সামাল দিলেন। এত উত্তেজনা, এত উত্তেজিত অবস্থা। কি বক্তব্য না, ভারত মানে ওই দেশে ওনাদের দেশের অভ্যন্তরে সমস্যা তৈরি করার জন্য মদত দিচ্ছে। আমরাও ভারতের যেসব সেপারিস্ট আছে তাদেরকে মদত দিয়ে, প্রশ্রয় দিয়ে এমন করব 7 সিস্টারকে আলাদা করে দেবো, এই হচ্ছে বক্তব্য বলে হাসিনাকে টার্গেট করে ওখানকার মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা বার্তাও দিলেন। সুতরাং দর্শক এটুকু পরিষ্কার ভোট আসছে, তো সেই জন্য অনেকটা ওই পাকিস্তানের কায়দায় আর কি। পাকিস্তানে দেখেছেন অর্থনীতি খারাপ অবস্থা, সব দিক দিয়ে খারাপ অবস্থা, কিন্তু মানুষকে তো ঐক্যবদ্ধ রাখতে হবে। সেই জন্য ভারতের বিরুদ্ধে মাঝে মধ্যে একটা কিছু অ্যাটাক জঙ্গি দিয়ে করে দেওয়া, ভারতও মানে আগ্রাসী একটা ভাব দেখাবে, তখন সেটাকে নিয়ে আবার ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেবে, মেরে ফেলছে বলে। মানে এই টাইপের কৌশল, মানে ভোট এসেছে, জনগণকে অন্য কিছু বলে ঐক্যবদ্ধ রাখা যাচ্ছে না এবং ক্ষমতায় আসতে হবে। সেই জন্য এখন হাসিনা যেহেতু এখানে আছেন, সেটাকে সামনে রেখে নানান তোপ, আর সেই সঙ্গে ভারতকে কিছু একটা করে দেবো একেবারে, ওটা বললে যদি মানুষের মনে রক্ত যদি আর কি মানে টকবক করে ফোটে আর কি, মানে এই টাইপের বিষয়টা। তো এটাই বুঝছি। তো গতকাল থেকে খুব চলছে, বাংলাদেশের মিডিয়াতেও চলছে। আর এরা মাঝে মধ্যে দেখি বলে থাকেন কলকাতা দখল করে নেবো, আসাম দখল করে নেবো, 7 সিস্টার ভেঙে দেবো। এমনকি ডক্টর ইউনূসও তো একটা সময় মন্তব্য করেছিলেন, আরও অনেকে ওনাদের প্রাক্তন সেনাকর্তা বলেছিলেন। একটা ভিডিও আমি দর্শক দেখাতে পারি, ওই কলকাতা দখল করে নেবো বলে শুনে আমরা হেসেছিলাম। তো মানে ওনাদের প্রাক্তন যারা সেনাকর্তা সব আছেন আর কি, মাঝখানটায় ওনারাও রাস্তায় নেমে একটা বিক্ষোভ দেখিয়ে একটা ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষমূলক কথা বলেছিলেন। তো একটু শুনুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসবো। ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেব যে এই যে এত হুঙ্কার ক্ষমতা আছে ভারতের, একটা আঁচড় টানা ভারতের বিরুদ্ধে, আমি সে ব্যাখ্যাতে আসবো। আগে দর্শক একটু শোনাই এই ভিডিওটা, আগে আপনারা শুনেছিলেন, আরও একবার শোনাই। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। কলকাতা 4 দিনের মধ্যে দখল করে নেবেন, আসাম দখল করে নেবেন, এইসব বলেছেন। মাঝে মধ্যেই ওনারা বলে থাকেন, কখনো কখনো নতুন ম্যাপও তৈরি করা হয় গ্রেটার বাংলাদেশ বলে।
আমরা প্রথমে এগুলো শুনলে খুব চিৎকার করে প্রতিবাদ করতাম, পরে মনে হলো কাদের বিরুদ্ধে চিৎকার করবো, চিৎকার করতে গেলেও তো একটা ব্যাপারটা থাকতে হবে। তো এখন যেহেতু খুব কাঁপাচ্ছেন ওনারা, আমি তবুও আপনাদের সামনে একটু চর্চা করব। ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে নেওয়ার চেষ্টা করছি, উনি এসব নিয়ে অনেক বেশি বোঝেন। হ্যাঁ, পেয়েছি ব্রিগেডিয়ার দাস, আজকে রাতের দিকে আপনাকে নিলাম। আসলে এই ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব চলছে, বাংলাদেশের মিডিয়াতে খুব মানে ঘুরছে, এই হচ্ছে সেই হচ্ছে। বলুন কি বলবেন, আপনি তো শুনলেন, শুনে আপনার কি রিয়াকশন প্রথমে? হ্যাঁ, এটা শুনছি, দু চারটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে মুভমেন্টটা হয়, সেই মুভমেন্টের দুটো দিক আছে। একটা হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার দলবলের কিছু করাপশন এবং কিছু বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়। তারপরে হয় আমেরিকার টাকাতে, নয় কোনো জামাতদের প্ররোচনায় সেই আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়া হয় ভারত বিদ্বেষীরা। এবং এইখানে দু তিনটে মুখ আছে প্রধান উপদেষ্টার পিছনে যারা দাঁড়িয়ে আছে। একজনের নাম হাসনাত আব্দুল্লাহ, একজনের যার ভিডিও আপনি দেখালেন নাহিদ ইসলাম, আর সার্জিস আলম। এরা থেকে এটা ওটা সেটা বলে এবং এরা বাজার গরম করে। আমি একটা কথা বলবো যে বাংলাদেশে এখন একটা বেপরোয়া ভাব এসছে। এই বেপরোয়া ভাবের হাওয়াটা কিন্তু ভরেছে প্রধান উপদেষ্টা নিজে চীনে গিয়ে ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলার পরে। তিনি কিন্তু আবার আমাদের প্রাইম মিনিস্টার মোদিজির সাথে দেখা করে রিসেন্টলি বিমস্টেকে থাইল্যান্ডে অনেক কাকুতি মিনতির পরে একটু দেখার সুযোগ পেয়ে এবং ডিনারেও নিজেকে ওনার পাশে বসাবার অনেক কিছু করে মানে এইটুকুনি বলেছিলেন যাতে ভারতবর্ষ থেকে শেখ হাসিনা কোনো মেসেজ না দেয়। সেখানে বলা হয়েছিল যে ভারতবর্ষ স্বাধীন দেশ এবং সোশ্যাল মিডিয়ার উপরে ভারতবর্ষ সরকার কোনো ডিক্টেটরশিপ তো না, তো এটা কন্ট্রোল করে না, ভদ্রভাবে। তারপরে কিছুদিন আগে এসসিওর একটা কনফারেন্স হয় সেখানে ইন্ডিয়াতে, সেখানে কলম্বো কনফারেন্স বলা হয় ওটাকে। অজিত ডোভাল খালিলুর রহমান বলে বাংলাদেশের যিনি ন্যাশনাল সিকিউরিটি অফিসার, তাকে কিছু কথাবার্তা বলেছেন এবং তিনি সঙ্গে সঙ্গে আবার ফেরতও চলে যান। তো ডোজ, আমার যতটুকুনি জানি, একটু ডোজ দেওয়া হয়েছিল যে এইসব ছেলেগুলো ছোকরারা এসব বলছে, তোমরা কেন করছো এগুলো বলো না, মানুষ ইরিটেট হয়ে যাবে। ভারতের পাবলিক যদি ইরিটেট হয়ে গিয়ে এখন তোমাদের শিক্ষা দেওয়ার ডিমান্ড করে, রাজনৈতিক কারণে আমাদের শিক্ষা দিতে হবে, না হলে আমরা দিতে চাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার হচ্ছে কি, এই কথাগুলো ওরা কেন বলছে, এর প্ররোচনাটা আমি বললাম। প্ররোচনা আসছে প্রধান উপদেষ্টার তরফ থেকে, তিনি শুরু করেছেন। অনেকদিন আগে এই দলবল তিনজনের নাম নিলাম, এর একটা ম্যাপ পাবলিশ করেছিল ফেসবুকে, ভারতের ম্যাপ, বৃহত্তর বাংলাদেশের। সেইখানে আমাদের সেভেন সিস্টার সমস্ত তারা দেখিয়েছিল এবং সঙ্গে সঙ্গে ভারত জাস্ট একটা গলা খাকারি দেওয়া আছে, সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে ওটা ডিলিট করছে। আপনি জানেন, আপনার সাথে প্রোগ্রাম করছেন, আপনি এটা হয়তো জানেন যে জাস্ট দুদিন আগে বাংলাদেশে আরেক ছোকরা, আদি তার নাম, সেরকম একটা ম্যাপ পাবলিশ করে এবং 1 ঘন্টার মধ্যে নাকি তাকে গুলি করা হয় রাস্তায়। দুষ্টু লোকেরা বলছে ভারত করেছে। আজকাল একটা সিনেমা বেরিয়েছে ধুরন্ধর, সেটাতে কিছু ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির কাজ কারবার দেখিয়ে একটা গল্পের মতো করা হয়েছে। দুষ্টু লোকরা বলছে এটা ভারত করিয়েছে এবং ওদের দেশের সবাই বলছে ভারত করিয়েছে, ওদের দেশের মন্ত্রী সেন্ত্রী সবাই বলছে ভারত করিয়েছে এবং সেখান থেকে ওদের ফ্রাস্ট্রেশন আসছে। ওরা বলছে নাকি মানে আমি শোনা কথা বলছি, এগুলোর কোনো আমার কাছে কোনো দলিল দস্তাবেজ নেই, হ্যাঁ, বাট ইউটিউবে একটু কান পাতলে এগুলো সব শোনা যায়। বাংলাদেশে উত্তাল নাকি 15-16 জন বড় বড় অ্যান্টি ইন্ডিয়া ভারত বিদ্বেষী লোক নাকি গত 15-20 দিনের মধ্যে নাকি তারা নানানভাবে আননোন গানম্যান বলে একটা কথা হচ্ছে, আননোন গানম্যান, অজ্ঞাত ব্যক্তি এসে মেরে দিচ্ছে, তাদের ভূত মারছে। ওরা বলছে ভারত মারছে, আমি জানি না, বাট ভারত যদি এটা করতে পারে আমি গর্বিত হবো ভারতবাসী হিসাবে। এইবার হচ্ছে কি, দেখুন এই কথাটা আজকে আমি আপনার সাথে এই নিয়ে প্রোগ্রাম করছি, জানেন আজকে কি? আজকে হচ্ছে 16ই ডিসেম্বর। এই দিন পাকিস্তান সই করেছিল। এই দিন আমি যখন চাকরিতে থাকতাম তখন এই দিন আমরা সেলিব্রেট করতাম বাংলাদেশি অফিসারদের সাথে বসে। গত বছরও করেছে, গত বছর 8 জন এসেছিলেন, আজ এই বছরও এসছে। এবছর আমি যাইনি, আমার কিছু কাজ ছিল, বাট গত বছরও করেছি এবং বড় করে সেলিব্রেট হতো। বাংলাদেশে এখান থেকে লোক যেত। সেই দেশ এমন অকৃতজ্ঞ যে 16ই ডিসেম্বর এদের ছেলে ছোকরারা 26 বছর 27 বছর বয়স, তারা ভারতকে 7 সিস্টার বলছে। জানেন, দুটো আমি প্রবাদ বলবো, একটা হচ্ছে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এই 7 সিস্টারকে ভাঙবার আর শিলিগুড়ি করিডর, যেটাকে এরা চিকেন নেক বলে, এর নেওয়ার চেষ্টা এদের, যে আমাদের ভারতের একটি শত্রু দেশ আছে যে এদের দাদু আর কি শক্তিতে, সে করে যাচ্ছে 1000 বছর ধরে, অনেক বছর ধরে, তাই সেও পারছে না, তার ক্ষমতা নেই, আর এরা এইসব ফাঁকা আওয়াজ দিচ্ছে। দ্বিতীয় কথা, আরেকটা প্রবাদ আছে যে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। এইবার ভারতবর্ষকে এরা উকসাচ্ছে, এমন একটা আসছে। আজকে আপনি হাসি ঠাট্টাতে এই প্রোগ্রামটা করছি, তারপর হট করে দেখবেন এটা ডিমান্ড এসে যাবে, মানুষের ডিমান্ড
যে রাজনৈতিক ডিমান্ড, যে বাংলাদেশ যদি না করতে পারে তাহলে ভারত সরকার দুর্বল। আর তখন দেখবেন ভারত সরকার ওই ডিমান্ডটা পুরো করবার জন্য কোথা থেকে যে কি দাড়ি টেনে দেবে, চিকেন নেকটাকে হাতির নেক করবে না কিসের নেক করবে, চট্টগ্রাম নিয়ে নেবে, আমি কিছু জানি না। বাট এইটা একটা তার মানে 16ই ডিসেম্বর আমরা এই কথা বলছি কারণ বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষী কথা উড়ে আসছে, যেখানে কৃতজ্ঞতা ছাড়া আর কিছু উড়ে আসার কথা না আজকের দিন। কারণ আমাদের হাজার হাজার লোক মারা গেছে সেখানে তাদের এই দেশটা দেওয়ার জন্য, তাদের পতাকাটা টানিয়ে দেওয়ার জন্য, এবং তাদেরও মুক্তি বাহিনী তাদের সাথে লড়াই করেছে। কিন্তু সেই সব ছেলেমেয়েরা, নাতি নাতিরা বোধহয় সব শেষ হয়ে গেছে। এরা জানি না কোথা থেকে জন্ম নিয়েছে, কি হয়েছে, এরা জানি না, ইতিহাস জানে না, ভূগোলটা তো বোঝেই না। আরে ভূগোল বুঝলে কেউ করে, ইকোনমিক্সও বোঝে না। এরা 26-27 বছর সব বয়স, এরা হাওয়া গরম করছে। তো আমি এই নিয়ে খুব বেশি আজকে বলবো না, খালি বলবো যে আমার মনে হয় ভারত এখনো এগুলোকে কান পাচ্ছে না। বাট এমন সময় হয় না, অনেক সময় দেখেন আপনি যে একটা ইস্যু পলিটিক্যাল হয়ে যায়, সাধারণ একটা ইস্যু, এবং এইটা যদি পলিটিক্যাল হয়ে যায় তখন ভারত বাধ্য হবে সেনাবাহিনী ব্যবহার করতে, এবং তখন এরা কিন্তু মানে অত্যন্ত খারাপ দিনের মধ্যে আসবে। এবং 7 সিস্টারের জায়গায় ভারতের হয়তো তখন 15 সিস্টার হয়ে যাবে। হ্যাঁ, কারণ চট্টগ্রামও আমাদের বোন তো, আমাদের তো চট্টগ্রাম তো ভালো লাগে আমাদের। হ্যাঁ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল আমার সব চেনা জায়গা তো। হ্যাঁ, তার ফলে বাংলাদেশ এই একটা কনফিডেন্স পেয়েছে পাকিস্তানের থেকে, টার্কির থেকে। কখনো চীন আর আমেরিকাও এর মধ্যে যোগ দেয়, বাট তারা সবাই জানে এইভাবে ভারতকে আটকে যাবে। তারাও তো পারেনি, তারা তো চেষ্টা করেছে। 1971 আমেরিকার চেষ্টা করেছিল, আর চীন তো চালিয়েই যাচ্ছে 7 সিস্টারকে কাটবার চেষ্টা অনেক বছর ধরে, হয়নি তো, হবেও না। আমি এখানেই এটা রীতি টানছি, অতটা গুরুত্ব দিচ্ছি না। বা সত্যিই বাংলাদেশের খারাপ দিন আসবে যদি এই ব্যাপারটা একটা সামরিক দিকে চলে যায়। অবশ্যই ঠিকই বলেছেন, আমরা হয়তো এখন হালকা ছলে নিচ্ছি, কিন্তু হালকা জিনিস অনেক সময় সিরিয়াস হয়ে যায়। যখন সিরিয়াস হয়ে যাবে তখন কি করে সামলাবে এই ছেলে ছোকরারা বা তার দেশ, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, ভালো থাকবেন। দর্শক শুনলেন হাসনাত আবদুল্লাহ অনেক কথা বলছেন, খুব ভাষণ দিচ্ছেন, ভাবছেন এতটাই সহজ। এখনো কিছুই হননি, পার্টি গঠন হয়েছে, দেখবো কত সিট পান, তারপরে কি হয় দেখবো, তারপর সরকারটা কিভাবে চলে সেটাও দেখবো। ভারতকে গরম না, সেফারিস্ট না, এখানে কিছু মানুষ তো আছে তারা হয়তো লম্পজম্প করে, বুঝতে পারি কোত্থেকে এগুলো হয়। তাহলে এত সহজ 7 সিস্টারকে ছিন্ন করে দেবে, এই তো মানে শুনেই তো যাচ্ছি। কিন্তু এটাও তো সত্যি তো প্রশ্নের তো, ব্রিগেডিয়ার দাস যেটা বলছেন, এই যে হুমকি বারবার দেওয়া, এবার তো আমাদেরও একটা ডিমান্ড চলে আসবে না, পলিটিক্যাল ডিমান্ড চলে আসবে যে কে রে ছেলে ছোকরা সারাক্ষণ ভারতকে গরম দেখায়। ভারত যদি সবাই মিলে একবার বর্ডার লাইনে লোকজন দাঁড়ায় একটু, ওখানে সব ডুবে যাবে, যদি একটু ওপেন করে দেয়। বুঝতে পারছেন কি বলতে চাইছি? তো সেখানে মানে এত ফুটানি কিসের, এত ফুটানি কিসের, কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে, কিসের বলে বলিয়ান? আরে ভোটে লড়তে হবে, ঠিক আছে, হাসিনার বিরুদ্ধে লড়বেন, জনমত তৈরি করছেন, করুন। আর অন্য কোনো বক্তব্য নেই, অন্য কোনো ইস্যু নেই। ভারত বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতায় আসার চেষ্টা, ভারত বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতায় আসার চেষ্টা, উন্নয়ন ইত্যাদি বলুন না, হাসিনা সম্পর্কে যা খুশি, দুর্নীতি ইত্যাদি। তো ভারতকে 7 সিস্টার নিয়ে নেবো, এ আবার কি? পলিটিক্যাল আশ্রয় একজন রয়েছেন, পলিটিক্যাল আশ্রয় তো আরও বহু লোক বহু দেশে আছেন। আপনার দেশের লোকেরা তো কত লোক লন্ডনে আছেন, ফুটানি মারছেন। চুক্তি আছে তো আশ্রয়, তো নিয়ম আছে, কি ফাঁসি না কি দিয়েছেন, নিয়ে যান না নিয়ম মেনে। কত জায়গা আছে তো বলার, বলুন না। সেনাবাহিনী রেখে যাবে, তাকে পলিটিক্যাল আশ্রয় দেওয়া আছে, এখন বলছে ফাঁসি হয়ে গেছে, ফেরত দাও। তাও ফেরত দেওয়ার চাওয়ার সিস্টেমটাও সে অর্থ দেখতে পাচ্ছি না, শুধু ন্যাকামা হচ্ছে দেশের মানুষকে বোকা বানানোর জন্য। আবার ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করছেন, যাতে করে ওই অংশের লোকেরা উৎসাহিত হয় ভারতের বিরুদ্ধে ওই টুকটাক ভিতরে ক্ষতি করতে। বড় ক্ষতি করার নেই, ওই টুকটাক কোথাও একটা কিছু ঘটিয়ে দেবো, এই তো কারবার। ওর 7 সিস্টার আলাদা করে দেবে। হ্যাঁ, ব্রিগেডিয়ার দাস ঠিকই বলেছেন, 7 সিস্টার না, আরও আমাদের সঙ্গে আরও সিস্টার যোগ হয়ে যাবে। বেশি পাকামো করতে যাবেন, নিজেরাই ধুলিস্যাৎ হয়ে যাবেন। দর্শক বলবেন যে বক্তব্য এসছে পলিটিক্যাল ভার্সন হিসেবে বলা হচ্ছে বটে, কিন্তু আমরা খুব কি বেশি দিন এটাকে হালকা ছলে নিয়ে রাখতে পারবো? দর্শক মতামত দেবেন আপনারা।